দেখেছি যে সেনা সদস্যদের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এসেছে, তারা মূলত এসে প্রেস ক্লাবে তাদের সঙ্গে বৈঠক করছেন। ঠিক বৈঠক শেষে আমরা জানতে ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। ক্যান্টনমেন্ট থেকে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে, আমি শিরোনামটা সরাসরি ক্যান্টনমেন্ট থেকে সিদ্ধান্ত আসতে যাচ্ছে এমনটাই বললাম, কারণ আসসালামু আলাইকুম। সেনা শাসন নিয়ে কয়েকদিন ধরেই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা হয়ে আসছিল। অবশেষে আজকে সেই গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা সকালে ছিল। আসলে কি হয়েছে কিনা, নাকি সেই গুরুত্বপূর্ণ আলোচনা আজকে রাতে হবে, নাকি গত রাতেই হয়ে গেছে? প্রিয় দর্শক শ্রোতা, এইবার আসলো নতুন এক তথ্য, খুবই চাঞ্চল্যকর কিছু খবর বেরিয়ে আসছে। আশা করব যে ভিডিওটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখলে পরে বুঝতে পারবেন যে আগামী দিনে কি হতে যাচ্ছে। সেনাবাহিনীতে জরুরি একটা অবস্থা জারি হতে পারে যে কোনো সময়, সেনা শাসনও আসতে পারে যে কোনো সময়, ঘোষণাও হতে পারে। যাই হোক, কথা বেশি বাড়াতে চাই না, কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, যেটা বরাবরই করে থাকি। আশা করছি সেই ভিডিওগুলো আপনারা দেখে যাবেন। ছিল 20 মে সোমবার সকালে। সেই বৈঠকটি কেন বাতিল করা হলো, সেই বৈঠকটি কেন অনুষ্ঠিত হলো না, এখন সেটি নিয়ে নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। এটা সত্য যে সোমবার 20 মে সকালে সেনা সদরে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এরকম একটি গুঞ্জন রোববার বিকাল থেকেই ছড়িয়ে পড়েছিল। অনেকে সোমবার সকালেও কেউ কেউ লাইভে এসে বলার চেষ্টা করলেন যে যখন এই বিষয়ে কথা বলা হচ্ছে তখন সেই মুহূর্তে সেনা সদরে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে। আসলে এই যে গুঞ্জনগুলো একটু বাড়তি ভাবে ছড়িয়ে পড়া, এরও নিশ্চয়ই কারণ রয়েছে। মানুষের দৃষ্টি এখন সেনাবাহিনীর দিকে, সেনা প্রধানের দিকে। এটি বাস্তবতা। কি হতে যাচ্ছে দেশে, কি হবে, করিডোর ইস্যুতে কি হবে, কিংবা আগামী দিনে নির্বাচন সংক্রান্ত ইস্যু সহ নানান বিষয়ে সরকার কি পদক্ষেপ নেবে, সেখানে সেনাবাহিনীর কি ভূমিকা থাকবে, সেই সব জায়গা থেকে গুঞ্জন ছড়াতেই পারে। আমি নিজেও আপনাদের জানিয়েছিলাম যে সোমবার 20 মে সকালে এরকম একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, গুঞ্জন আকারেই আমি শুনেছিলাম, সেটিও বলেছি। এবং গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে, বিশেষ করে করিডোর ইস্যুতে। যেটি আমি কনফার্ম হলাম একেবারে বিশ্বস্ত জায়গা থেকে যে বৈঠকটি আসলে সোমবার ছিল না, এটি মঙ্গলবার সকালে 21 মে সেনা সদরে অনুষ্ঠিত হবে। সেখানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা থাকবেন এবং এই যে বৈঠকটি, আমি এটিও বলেছি, এটি একটি রুটিন বৈঠক। সেটি 20 তারিখ হোক বা 21 তারিখ হোক, সেটি একটি রুটিন বৈঠক। তবে অবশ্যই গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা সেখানে উপস্থিত থাকেন। সেইখানে স্পর্শকাতর যে ইস্যুটি এখন সবচেয়ে বেশি মানুষের মুখোমুখি আলোচনায়, করিডোর ইস্যুতে সেনাবাহিনীর ভূমিকা কি হবে বা এটির পক্ষে বা বিপক্ষে সেনাবাহিনীর অবস্থান কোন পর্যায়ে থাকবে, সে বিষয়ে নিশ্চয় আলোচনা উঠে আসতে পারে। এবং কেউ কেউ এই বৈঠককে কেন্দ্র করে এমনও মেসেজ দেওয়ার চেষ্টা করলেন যে কমব্যাট ইউনিফর্ম পরে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের এই বৈঠকে থাকতে হবে, উপস্থিত থাকতে হবে। আমি সে বিষয়ে বলেছি যে কমব্যাট ইউনিফর্ম বা যুদ্ধ পোশাক, এটা তো সাধারণ পোশাক সেনা কর্মকর্তা বা সেনা সদস্যদের। এটি নিয়ে আলাদা মাজেদা তৈরি করার কোনো দরকার নেই। এটি স্পষ্টত প্যানিক ছড়ানো হচ্ছে। তবে আমি এটুকু বলে রাখি, অবশ্যই সেনা প্রধান সেখানে যে ভাষণ দেবেন, বক্তব্য দেবেন, সেখানে করিডোর ইস্যুটি আসতে পারে, অথবা তিনি সরাসরি না বললেও সামরিক কর্মকর্তাদের মনোভাব বোঝার হয়তো চেষ্টা করতে পারেন। এমনকি সোমবারের এই বৈঠকের গুঞ্জনের সঙ্গে সঙ্গে কেউ কেউ এমন খবরও বা এমন তথ্য ছড়ানোর চেষ্টা করলেন যে সেনা প্রধানের বাসভবনে গভীর রাতে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের একের পর এক গাড়ি প্রবেশ করছে, সেখানে গোপন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। কেন এগুলো ছড়ানো? এই যে যুদ্ধ পোশাক পরে উপস্থিত হওয়া, তার মানে কি যুদ্ধ পোশাক পরে প্রস্তুত হয়ে আসো, সেনা প্রধান বলবেন যে এখনই যুদ্ধ শুরু হয়ে গেল সরকারের বিরুদ্ধে বা অমকের বিরুদ্ধে, আর তারা যুদ্ধে নেমে পড়বে। এতই ফালতু বা হালকা আলোচনার কি দরকার আছে? গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই হতে পারে, অবশ্যই সেটি হওয়া স্বাভাবিক। কিন্তু এই যে আবার গোপন বৈঠক সেনাপ্রধানের বাসভবনে কেন করতে হবে? তার তো অফিস কক্ষের অভাব নেই, বা তার নিজের যে পার্মানেন্ট অফিস
সেখানেও তিনি বৈঠক করতে পারেন, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বা তার বিশ্বস্ত যারা আছেন তাদের নিয়ে করতে পারেন। বাসায় কেন গভীর রাতে করতে হবে? এটা কোনো রাজনৈতিক নেতার বাসা বা কোনো বেসামরিক আমলার বাসা যে গভীর রাতে সেখানে বৈঠক করতে হবে? এগুলো ছড়ানো হয়েছে একটি বিশেষ উদ্দেশ্যে। যারা এটি ছড়াচ্ছেন তাদের যারা অনুসারী, তাদেরকে উত্তেজিত করতে সেনাপ্রধানের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে। এমনিতেই তো আমরা দেখে আসছি যে কিভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য, আচরণ আমাদের সঙ্গে প্রকাশ করা হচ্ছে, সেনাবাহিনীকে মানুষের মুখোমুখি দাঁড় করার চেষ্টা করা হচ্ছে। এগুলো পুরনো কথা আমরা সবাই জানি এবং সেটি অব্যাহত রয়েছে বিধায় সেই প্রসঙ্গগুলো আবার টানতে হচ্ছে। এখন যে কথাটি আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই, সরকারের একটি অংশ বা সরকার তো করিডোর দিতে চায়, প্রাথমিক একটি নীতিগত সিদ্ধান্ত নিয়ে বসে আছে। সেটি সরকারের বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারণের পর্যায়ে যারা রয়েছেন ব্যক্তি, তাদের মুখ থেকে বেরিয়ে আসছে। এবং এর বাইরে যারা ইন্টারেস্ট গ্রুপ রয়েছে, সরকারের সুবিধাভোগী একটি গোষ্ঠী এবং এই বাংলাদেশকে নিয়ে যারা ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তারা অনেকে নিজেরাই জানেন না যে তারা কি চান, কিন্তু উত্তেজিত করতে তাদের পারদর্শিতার কোনো অভাব নেই, কমতি নেই। এরা যে করিডোর ইস্যুতে একেবারে একাত্তা যে কোনো ভাবে দিতে হবে, সেটি কেন? তারাও জানে আসলে যে বাস্তবতা কি হবে। একটা যুদ্ধ অবস্থা তৈরি হবে, একটা চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে এবং যত বেশি এটি হবে তত বেশি তাদের জন্য লাভজনক। নির্বাচন নিয়ে টাল বাহানা করা যাবে, যুদ্ধাবস্থা বা এরকম একটু গরম অবস্থায় কিভাবে নির্বাচন সম্ভব? ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে, তার এক ধরনের পরিকল্পনা তো আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের গুঞ্জন আকারে শুনতে পারছি। আর আসলে এখন পরিস্থিতিটা এমন যে প্রতি মুহূর্তে হাওয়া বদল হচ্ছে, কোনো কিছু প্রেডিক্ট করা যাচ্ছে না, কোনো কিছু ফোরকাস্টিং করা যাচ্ছে না। তবে অবশ্যই আমাদের এই ধরনের প্যানিক ছড়ানোর কতটা প্রয়োজন রয়েছে, যারা আমাদের আসলে কোনো ধরনের স্বার্থ নেই, শুধু দেশের মানুষ ভালো থাকুক, আমরা ভালো থাকি, আমাদের দেশটা যেন ভালো থাকে, সেই জায়গা থেকে অবশ্যই আমাদের চোখ কান খুলে রাখার অবশ্যই বিষয় রয়েছে, সতর্ক থাকার বিষয় রয়েছে। এই বাংলাদেশকে নিয়ে যে আন্তর্জাতিক শক্তিগুলো ভয়ঙ্কর একটি খেলায় মেতে উঠেছে, এটিও পুরনো কথা। তবে আরেকটি কথা আবারও মনে করিয়ে দিই, এই করিডোর ইস্যুতে যারা যে আন্তর্জাতিক শক্তিগুলো বাধা হয়ে দাঁড়াবে, রাশিয়া, চীন, ভারত, তারা কিন্তু তাদের পরিকল্পনা অবশ্যই এর মধ্যে নিয়ে রেখেছে। তারা কি করতে চায় এই ধরনের কোনো পরিস্থিতি হলে, বাংলাদেশের মধ্যে দিয়ে রাখাইনের উদ্দেশ্যে কোনো করিডোর দেওয়া হলে, এবং এর বাইরেও তারা আরো অনেক ধরনের পথ নকশা এঁকে রেখেছে। সেটি আমাদের সরকার বুঝতে পারছে কিনা যায় না, হয়তো বুঝতে পারছে, তারপরেও সরকার তার মতো করে এগোবে এবং এগোচ্ছে। সেটা তো সরকারের সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল ব্যক্তি, তারা নিজেরাই নিজেদের নানান ধরনের বক্তব্য ফুটিয়ে তুলছেন। কে কি ভাবলো কিছু যায় আসে না, অথবা এই সরকারের সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে, সেই ধরনের ম্যান্ডেট রয়েছে। এই কথাগুলো ছড়িয়ে মানুষকে উত্তেজিত করা হচ্ছে কিনা, মানুষের চোখ ডাইভার্ট করা হচ্ছে কিনা, সেটিও আমাদের দেখার বিষয়, বোঝার বিষয়। তবে থেকে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে, আমি শিরোনামটা সরাসরি ক্যান্টনমেন্ট থেকে সিদ্ধান্ত আসতে যাচ্ছে এমনটাই বললাম, কারণ ইতিমধ্যে বাংলাদেশের মানুষ জেনে গেছে যে আমি যে মুহূর্তে এই ভিডিওটা রেকর্ড করছি ঠিক সেই মুহূর্তে ক্যান্টনমেন্টে সেনা কর্মকর্তাদের সাথে সেনা প্রধানের বৈঠক চলছে এবং দিনের বিভিন্ন ভাগে তিন বাহিনী প্রধান এবং প্রধান উপদেষ্টার সাথেও বৈঠক হবার কথা আছে এমনটাই জানা যাচ্ছে। বিশেষ করে এটি সর্বসাধারণকে জানার পথ উন্মুক্ত করে দিয়েছেন ভারতের নয়াদিল্লির বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দীর খবর থেকে, চন্দন নন্দীর সংবাদ থেকে। আমি চন্দন নন্দী দাদাকে সাধুবাদ দিতে চাই যে তিনি বাংলাদেশ নিয়ে একের পর এক অনুসন্ধানী কর্ম করে যাচ্ছেন, বাংলাদেশের মানুষকে সচেতনতায় একটা বড় ধরনের ভূমিকা পালন করছেন। সেই জায়গা থেকে চন্দনদা আপনাকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি যেটি বলছিলাম যে ক্যান্টনমেন্টে বৈঠক চলছে,
আপনাদের মনে আছে নিশ্চয়ই, ঠিক এমনি একটি বৈঠক হয়েছিল 3 আগস্ট 2024। সেই বৈঠক থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছিল 5 আগস্টের সরকার পতনটি, কিন্তু সেই বৈঠকটি সরকার পতনকে ত্বরান্বিত করেছিল। আজকের বৈঠকে কি হবে সেটি বলা কঠিন। আজকের বৈঠকটি মূলত মিয়ানমারে রাখাইন রাজ্যে যে হিউম্যানিটেরিয়ান করিডোর সেটি নিয়েই। চন্দনদার রিপোর্টও যেটি বলছে যে সেটি হচ্ছে যে গত 18 তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যিনি আবার রজার রহমান আসলে নামে পরিচিত, আমরা ইতিমধ্যে চন্দনদার রিপোর্টে দেখেছি। এছাড়া সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার PSO কামরুল হাসান 18 তারিখে একটি বৈঠক করেন। সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় যে মিয়ানমারের যে হিউম্যানিটেরিয়ান করিডোর, এই করিডোর ইস্যুতে জেনারেল ওয়াকারুজ্জামান দ্বিমত আছে, তাকে কিছুতেই রাজি করানো যাচ্ছে না। সেই বৈঠকের তারা সিদ্ধান্ত নেন যে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের দ্বারা তাকে দিয়ে সেনাপ্রধানকে বলিয়ে রাজি করানো, এবং সেটি গতকালকে হয়েছে, গতকাল দিনের প্রথমার্ধে হয়েছে। কিন্তু সেনাপ্রধান তাতে রাজি হয়েছেন কিনা চন্দনদার রিপোর্টেও সেটি বলা হয়েছে। কেউ কেউ বলছেন যে অনড় আছেন, কি আছেন, এটি আসলে বোঝা যাবে যে আজকের বৈঠকের পরে কি হচ্ছে। আমরা যতদূর জানি যে সেনাপ্রধান এই করিডোরের ব্যাপারে নেতিবাচক, অর্থাৎ করিডোর নিয়ে তিনি আগ্রহী নন। করিডোর নিয়ে আগ্রহীটা হবেন কেন? আমরা নিকট অতীতে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে সেখানে যদি হিউম্যানিটেরিয়ান করিডোর দেখি, সেখানে নেতিবাচক ঘটনা আছে। এটি ভিন্ন আলাপ, বিস্তারিত আলাপ করতে হয়। আবার ইসরায়েল প্যালেস্টাইনের হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে নেতিবাচক অভিজ্ঞতা আছে। এটি জাতিসংঘ স্বীকৃত করিডোর ব্যবস্থা, মানবিক কারণে খাদ্য, ঔষধ, মানুষকে সরিয়ে নেওয়া নানা কারণে ব্যবহার হয়, কিন্তু মানবিকতার নামে অমানবিক কাজ হয় করিডোরকে কেন্দ্র করে। জেনারেল ওয়াকারুজ্জামান একজন দেশপ্রেমিক মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ, তিনিও বোঝেন, তিনিও জানেন। এবং এইখানে করিডোর হলে আরো বহুমুখী সমস্যা আছে। এটিও বিস্তারিত আলাপের বিষয়। মিয়ানমারের সাথে জড়িত রাশিয়া, চীন, ভারত, বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে এবং হবে, কারণ বাংলাদেশে বর্তমানে যে সিচুয়েশন চলছে সেই সিচুয়েশনের মধ্য থেকে কিভাবে আসলে উত্তরে যাবে এবং কবে বাংলাদেশে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, এটা নিয়ে কিন্তু ভীষণ টানাপড়ার মধ্যে লেগে গেছে। অনেকেই বলছেন ভাই এত ঝামেলা চাই না, এত কিছু চাই না, একটা সুষ্ঠু নির্বাচন হোক খুব জলদি করে। ইউনূস সরকার তারা নির্বাচনের আলোচনা করুক, নির্বাচন দিয়ে দেখ, তারপরে যা হওয়ার হবে, এরপরে দেখা যাবে। অনেকে বলছে যে না, এই ইউনূস সরকারের থেকে নির্বাচন দেওয়া খুবই দুষ্কৃত হবে, এটা মোটেও ঠিক হবে না। তারা বলছে যে বাংলাদেশের সেনা শাসন আসুক এবং সেনাবাহিনী এসে একটা নিরপেক্ষভাবে নির্বাচন দিক, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার যদি থাকে অবশ্যই তারা এনসিপির দিকে টান দেবে, কারণ এনসিপির সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রেম ভালোবাসার সম্পর্ক রয়েছে, কারণ এইখান থেকে আদান প্রদান অবশ্যই হয়। কারণ আপনারা দেখে থাকবেন হাসনাত আবদুল্লাহ সার্জিস সালামের কিছু হলেই সরকারের বিশেষ একটা প্রোটোকল থাকে তাদের পেছনেই, তারা কারা। তো যাই হোক, ইতিমধ্যে হয়তো বা বুঝে গেছেন যে সেনাবাহিনীর মধ্যেই আদৌ সেই বৈঠক হয়েছে না হবে। কি মনে হয় আপনাদের? অবশ্যই আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থাকলে সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভিডিওটা শেয়ার করবেন।